কলেজের সামনে এসে উৎস গাড়ি থামালো। রূপকথা পিছনের সিট থেকে ব্যাগটা নিয়ে বলল, আমি বাসায় যাব কিভাবে? উৎস বলো, ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দেব, তুমি আগ বাড়িয়ে একা কিছু করতে যেও না। রূপকথা বলল, ঠিক আছে। রূপকথা গাড়ি থেকে নেমে যাচ্ছিল, এমন সময় উৎস বলল, দাঁড়াও। এরপর ওয়ালেট থেকে 1,000 টাকার একটা নোট বের করে করে রূপকথা দিকে বাড়িয়ে দিয়ে বলল, টাকাটা রাখো, খিদে লাগলে ক্লাসের ফাঁকে বেরিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিও। রূপকথা নিতে চাইল না, বলো, টাকা লাগবে না। উৎস বলল, না লাগলেও নিজের কাছে রাখো। রূপকথা নিতে না চাইলে উৎস জোরাজোরিতে নিতে হলো। রূপকথা আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে বের হয়ে সোজা গেটের ভেতরে ঢুকে গেল। রূপকথার চোখের আড়াল হতে উৎস চলে গেল অফিসের উদ্দেশ্যে। রূপকথা একটা ছেলেকে জিজ্ঞেস করলো, ভাইয়া ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে? ছেলেটা জিজ্ঞেস করলো, কোন গ্রুপ? রূপকথা বলো, আর্টস। ছেলেটা জিজ্ঞেস করলো, নতুন ভর্তি হয়েছ? রূপকথা বলল, নতুন ভর্তি না হলে আপনাকে জিজ্ঞেস করতে আসি ফার্স্ট ইয়ারের রুম কোনটা। রূপকথার এমন কথা ধরন দেখে অবাক হলো ছেলেটা। বলো, এসো আমার সঙ্গে। নতুন ক্যাম্পাস, কিছুই চেনে না রূপকথা, তাই ছেলেটা পিছন পিছন গেল। একটু হাঁটার পর ছেলেটা রূপকথাকে নিয়ে একটা ক্লাসরুমে ঢুকলো। এরপর একটা মেয়েকে ডেকে বলো, ওয়াদি, এদিকে আয় শোন। ওহাই এসে বলল, জি ভাইয়া বলো। তুর্য বলল, মেয়েটা তোর পাশে বসা, এখানকার কিছু চেনে না। ওহাই একবার রূপকথার দিকে তাকিয়ে তুর্যকে জিজ্ঞেস করলো, ও কে ভাইয়া? তুর্য কোনো উত্তর দিল না, যেখানে এসেছিল এভাবেই চলে গেল। তুর্য যেতে ওয়াহি রূপকথাকে বলো, হাই, আমি ওয়াহি। কি নাম তোমার? রূপকথা হেসে বলল, রূপকথা। ওয়াহি বলল, সুইট নেম। এসো আমার পাশে বসবে চলো। এরপর ওয়াহি রূপকথাকে নিয়ে নিজের সিটে চলে গেল। পাশাপাশি বসে আছে দুজন। ওয়াহি জিজ্ঞেস করলো, আমার ভাইয়া তোমাকে কিভাবে চিনে বুঝলাম না। রূপকথা বলো, আমি যার সঙ্গে ক্লাসরুমে এসেছি উনি তোমার ভাই ছিল? ওয়াহি বলো, হ্যাঁ, ওর নাম তোজ, এখানে অনার্স চতুর্থ বর্ষে পড়ে। রূপকথা এবার প্রথম থেকে ক্লাসরুমে আসা পর্যন্ত সবটা বলল। ওহাই বলো, তুমি তো মেবি আগে অন্য কলেজে ছিলে, এখন ট্রান্সফার হলে কেন? সে যে বিবাহিত, কথাটা পুরোপুরি চেপে গেল রূপকথা। বলো, এমনি। তোমার বাসা কোথায়? ওয়াহি বলো, গুলশান। তোমার? রূপকথা বলো, বাড়িধারা। এর মধ্যে ক্লাসের একজন ম্যাম চলে আসলো। রূপকথা এবং ওয়াহি সবগুলো ক্লাস মনোযোগ সহকারে শেষ করলো, তবে ফাঁকে ফাঁকে অনেক গল্পও করেছে। ওয়াহির সঙ্গে পরিচয় হলো রূপকথার খুশি হলো। কলেজের ছুটির পর ওয়াহি জিজ্ঞেস করলো, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে? রূপকথা বলো, না, হোয়াটসঅ্যাপ আছে। ওয়াহি বলো, তাহলে নাম্বারটা দাও, আমি বাসায় গিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেব। রূপকথা নাম্বারটা দিল। এরপর দুজনে কলেজ থেকে বের হলো। রূপকথা গেটের বাইরে আসতে তার সামনে একজন ড্রাইভার এসে বলল, ম্যাম, স্যার গাড়ি পাঠিয়েছে। ওয়াহি রূপকথাকে জিজ্ঞেস করলো, তুমি গাড়িতে আসা যাওয়া করো? রূপকথা ওয়াহির এই কথায় উত্তর দিল না, বলো, আচ্ছা যাই তাহলে, বাসায় গিয়ে মেসেজ দিও। এটা বলে রূপকথা গাড়িতে উঠে গেল। এরপর ওয়াহি রিক্সার জন্য দাঁড়িয়েছিল। এমন সময় তুর্য এসে বলল, বাইকে ওঠ। ওয়াহি বাইকের পিছনে উঠে বসলো। এরপর জিজ্ঞেস করলো, তুমি না বাসায় চলে গিয়েছিলে, আবার কেন এসেছো? তুর্য বলো, তোকে নিতে এসেছি। রূপকথার বাসায় আসতেই দেখে আয়েশা বেগম রুমে ফোন দেখছে। রূপকথাকে দেখে তার দিকে তাকিয়ে বলো, এসে গেছো তুমি? রূপকথা হেসে বলল, জি। আয়েশা বেগম জিজ্ঞেস করলো, ক্লাস কেমন লাগলো? রূপকথা বলো, ভালোই, তবে ফুল ক্লাস করা ছাড়া বের হতে দেয় না। আয়েশা বেগম বলো, এটাই তো ভালো। আচ্ছা যাও, তুমি একটু জিরিয়ে শাওয়ার নিয়ে নাও, দুজনে একসঙ্গে লাঞ্চ করব। রূপকথা আয়েশা বেগমের সঙ্গে কথা বলে রুমে যাচ্ছিল। এমন সময় একজন সার্ভেন্ট এসে তার হাতে এক গিলাস শরবত দিয়ে বলল, ম্যাম, এটা খেয়ে নিন, ভালো লাগবে। রূপকথা শরবতটা খেয়ে রুমে চলে আসলো। এই টাইমে অবশ্য সচরাচর বাসায় থাকে না। আজকে ফারুক সাহেবও নেই, তাদের জন্য ড্রাইভারকে দিয়ে লাঞ্চ পাঠিয়ে দেওয়া হয়েছে। রূপকথা ব্যাগটা টেবিলে রেখে হিজাব বেডগুলো খুলে বিছনায় রাখলো। এরপর ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। ঝটপট শাওয়ার নিয়ে চুলের টাওয়াল পেঁচিয়ে গলায় ওড়নাটা ঝুলিয়ে নিচে চলে গেল রূপকথা। রূপকথাকে দেখে সার্ভেন্টরা টেবিলে খাবার নিয়ে রাখলো। আয়েশা বেগম রুমে ছিল। রূপকথাকে ডেকে আনলো। এরপর দুজনে বসে লাঞ্চ করে নিল। রূপকথা লাঞ্চ শেষ করে রুমে এসে বিছনায় গা এলিয়ে দিল। শরীর ভীষণ ক্লান্ত লাগছে তার। শোয়ার কিছুক্ষণের মধ্যে চোখ লেগে আসলো। সন্ধ্যা 7টায় উৎস বাসায় আসলো। রুমে এসে দেখে পুরো রুম অন্ধকার।
উৎস রুমের লাইট জ্বালাতেই তার চোখে প্রতিদিনের মতো একই দৃশ্যে ধরা দিল। উল্টাপাল্টা হয়ে ঘুমিয়ে আছে রূপকথা, পুরো বিছানা জুড়ে তার কলের ড্রেস। উৎস গা থেকে ব্লেজারটা খুলে রুমের সিঙ্গেল আলনাতে রাখলো। এরপর রূপকথাকে জামাটা ঠিক করে দিয়ে ডাকলো। তাকে কয়েকবার ডাকার পর রূপকথা ঘুম থেকে চোখে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? উৎস বলল, 7টা। রূপকথা ওহ আচ্ছা বলে আবার চোখ বন্ধ করে নিল। উৎস বলল, মাথা তো টাওয়ালও খুলিনি এখনো। রূপকথা কিছু বলো না, হয়তো উৎসর কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছায়নি। উৎস কিছুক্ষণ চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে রইল। এরপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর উৎস ফ্রেশ হয়ে এসে দেখে রূপকথা এখনো ওঠেনি। উৎস এবার বাঁকা হেসে পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। এরপর হাতে এক চোষ পানি নিয়ে রূপকথার মুখে ছুঁড়ে মারল। হঠাৎ মুখে পানি পড়তে রূপকথা তড়িঘড়ি করে উঠে বসলো। এরপর ওড়না দিয়ে মুখটা মুছতে মুছতে তেজি কণ্ঠে বলল, আজব, সবসময় এমন ফাজলামি ভালো লাগে না। উৎস গভীর মুখে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? রূপকথা বলল, আমি কিভাবে জানবো কয়টা বাজে? উৎস বলল, 7টা বাজে। আজকে না ক্লাস করছো? রূপকথা বলল, হ্যাঁ। উৎস ধমক দিয়ে জিজ্ঞেস করলো, তো পড়ালেখা নেই? এতক্ষণ পর্যন্ত পরে পরে ঘুমাচ্ছ কেন? রূপকথা বলল, তাই বলে আপনি আমার সঙ্গে এমন করবেন? উৎস বলল, কিভাবে কথা বলছি? কাল থেকে বিকেল 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাবে। আজকে তোমার প্রাইভেট টিচার আসার কথা থাকলেও কিছু সমস্যার জন্য আসতে পারেনি। কাল থেকে শিওর আসবে। কাল থেকে শিওর আসবে। রূপকথা কিছু বলল না। উৎস বলল, ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসো, আমাকে আরেকবার যেন বলতে না হয়। কথাটা বলে উৎস নিচে চলে গেল। রূপকথা কিছুক্ষণ চুপচাপ ওভাবেই বসে রইল। এরপর মোবাইলটা হাতে নিয়ে দেখে হোয়াটসঅ্যাপে অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। রূপকথা বুঝে গেল এটা যে ওয়াহি। মেসেজের একটা রিপ্লাই দিয়ে রূপকথা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রূপকথা মাথা থেকে টাওয়ালটা খুলে বিছানায় রাখলো। এরপর নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই অলরেডি নাস্তা করা স্টার্ট করে দিয়েছে। রূপকথা গিয়ে উৎসর পাশের চেয়ারে বসলো। তাকে দেখে ফারুক সাহেব হাসি মুখে জিজ্ঞেস করলো, কলেজের ফার্স্ট ডে কেমন লাগলো মা? রূপকথা হাসি মুখে বলল, জি ভালো কেটেছে। রূপকথা দেখলো আজকে টেবিলে উদয়ও আছে। ছেলেটাকে রূপকথার একদম সহ্য হয় না। ছেলেটা কেমন যেন খাইয়া ফেলুম লুকে তাকায় তার দিকে। রূপকথা নাস্তা করে রুমে চলে গেল। রূপকথা যাওয়ার পর উৎস উদয়কে জিজ্ঞেস করলো, এভাবে আর কতদিন? উদয় কোনো উত্তর দিল না। উৎস বলল, কি জিজ্ঞেস করছি? এবারও উদয় কিছু বলল না। সে উৎসকে পুরোপুরি ইগনোর করছে। উৎস এবার দাঁড়িয়ে পড়ল, টেবিলে জোরে থাবা দিয়ে চিৎকার করে বলল, স্পিক আউট। এভাবে বসে বসে আর কতদিন বাপের অন্ন ধ্বংস করবি? কথাটা উদয়ের গায়ে লাগলো। তাই এবার মুখ খুললো, বলো, আমি তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী নই। নিজের মতো নিজে থাকো না প্লিজ। কেন বেকার বেকার আমাকে বিরক্ত করছো? আর ভুলে যেও না, এটাও কিন্তু আমার বাসা। উৎস বলো, ছোটবেলায় যে শাসনটা করতে পারিনি সেটা এখন থেকে করব। এই মুহূর্ত থেকে মনে গেঁথে নে, গাল তোর হলেও পায়ে জুতো কিন্তু আমার। উদয় রেগে মেগে উঠে বাসা থেকে বের হয়ে গেল। এই মুহূর্তে সব থেকে বেশি রাগ হচ্ছে রূপকথার উপর। মেয়েটা তার জীবনটা তছনছ করে দিল। উদয় মনে মনে কঠিন প্রতিজ্ঞা করলো, রূপকথাকে সে শান্তিতে থাকতে দেবে না। রূপকথার জীবনটা সে নরক বানিয়ে ছাড়বে। উদয়ের ধারণা রূপকথার সঙ্গে বেড়ে হওয়ার পর থেকেই উৎসব পাল্টে যাচ্ছে। দেখা যায় ইদানিং তার ব্যাপারে একটু বেশি মাথা ঘামাচ্ছে। উৎসব উঠে রুমে চলে গেল। বাকি বসে রইল ফারুক সাহেব আর আয়েশা বেগম। ফারুক সাহেব বলো, আয়েশা, এই ছেলের ভবিষ্যৎ কি? আয়েশা বেগম চোখের কোণে জলটুকু মুছে বলল, ওর ভবিষ্যৎ কি তা জানি না, তবে এটুকু বেশ বুঝতে পারছি যে আমরা বাবা মা হিসাবে ব্যর্থ। সবাই বলতো বড়টাকে কড়া শাসনে বড় করেছি বলেই ছেলেটা এমন গম্ভীর অসামাজিক টাইপ হয়েছে। তাই ছোটটাকে একটু খোলামেলাভাবে বড় করলাম, অথচ দেখুন ভালো হওয়ার বদলে হয়েছে একটা কুলাঙ্গার। চাইলাম কি আর হলো কি? ফারুক সাহেব কিছু আর বলছে না, চুপচাপ বসে আছে। তার স্ত্রীর কথাগুলো কোনোটাই ভুল বলেনি। আসলে ঠিক এমনটাই হয়েছে। উৎস রুমে এসে দেখে রূপকথা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। উৎস গিয়ে রূপকথার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। বলো, 11টার পর মোবাইল পাবে। রূপকথা বিছানা থেকে নেমে বলো, একটু পর আমি এমনিই দিয়ে দিতাম। আপনি এভাবে চিন্তাকারীর মতো হাত থেকে মোবাইলটা ছিনিয়ে না নিলেও পারতেন। উৎস বলল, পড়তে বসার আগে বিছানাটা ঠিক করো। কি হাল করেছো বিছানাটার? রূপকথা বিছানার দিকে তাকিয়ে দেখলো পুরো বিছানা জুড়ে তার জিনিস, কিন্তু তার এখন বিছানা গুছাতে মন চাইছে না।
উৎসকে বলো একজন সার্ভেন্টকে ডেকে দিচ্ছি, উনি এসে ঠিক করে দেবে। উৎস বলো নিজের কাজ নিজে করতে শেখো, সব কিছু সার্ভেন্টকে দিয়ে করাতে হবে কেন? রূপকথা বলো আমার কাজ করতে ভালো লাগে না। উৎস গম্ভীর মুখে বলো 5 মিনিটের মধ্যে বিছানা গুছিয়ে সুন্দর মতো টেবিলে এসে পড়তে বসবে। রূপকথা আর কিছু বলল না, চুপচাপ বিছানায় ঠিক করে সুন্দর মতো পড়তে বসলো। উৎস ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে স্টাডি রুমে চলে গেল। উৎস স্টাডি রুমে বসে ফাইল দেখার মাঝে কিছুক্ষণ পর পর সিসিটিভিতে রূপকথাকে দেখছিল। দেখলে পড়তে বসে মেয়েটা ভন্ডরামি করছে না, মন দিয়ে পড়ছে। যা দেখে উৎস খুশি হলো। উৎস চায় মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, মেয়েটার সব স্বপ্ন অচিরেই পূরণ হোক। রাত 10টায় উৎস রুমে আসলো। রূপকথার হোমওয়ার্ক করছিল। উৎসকে দেখে বলল কলেজ নামক কি একটা কিন্ডার গার্ডেন নিয়ে গিয়ে ভর্তি করিয়েছেন আমাকে। প্রতিদিন নাকি হোমওয়ার্ক থাকে, একদিন হোমওয়ার্ক না দেখালে নাকি কান ধরে দাঁড় করিয়ে রাখে। উৎস বলো জানি, তাই তো বারবার বলছি ভালো মতো পড়ালেখা করো। রূপকথা বলো আমার ফোনটা দিন। উৎস জিজ্ঞেস করলো হোমওয়ার্ক শেষ হয়েছে? রূপকথা বলো আর একটু আছে। উৎস বলল শেষ করো। রূপকথা বলো আরে দিন দিন না, এমন করছেন কেন? উৎস বলো এখন তোমার হাতে ফোন দিলে তুমি বাকি হোমওয়ার্কটু শেষ করতে পারবে না, তাই বলছে আগে পুরোটা শেষ করো। রূপকথা বলো আমি শিওর আপনি টিচার হলে আপনার সব স্টুডেন্ট আদুবাই হতো। উৎস কোনো উত্তর দিল না, বিছানা অসহায় হেলান দিয়ে বসে থাকলো, মোবাইল টিপতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রূপকথা হোমওয়ার্ক শেষ করে উৎসর কাছে গিয়ে বলল শেষ, ফোন দিন এবার। উৎস বলল সবগুলো শেষ করেছো? রূপকথা বলল হ্যাঁ রে বাবা হ্যাঁ। উৎস গম্ভীর মুখে বলল যেভাবে হোক তোমার হাজবেন্ড হইতো, তুমি বাবা ডাকছো কেন? রূপকথা জিভ কেটে আস্তে করে 2 গালে 2টা থাপ্পড় মেরে বলল কথায় কথায় বলে ফেলছি, মাফ করো। এরপর উৎসকে বলল আপনি তো বেশি কথা বলে আমার মাথা আউলাজুলা করে দেন। উৎস অবিশ্বাস্য ভঙ্গিতে জিজ্ঞেস করলো সিরিয়াসলি আমি বেশি কথা বলি? রূপকথা বলো তা নয় তো কি। উৎস বিনা বাক্যে চুপচাপ রূপকথার ফোনটা তার হাতে দিয়ে বলল। রূপকথা ফোনটা নিয়ে মাত্র একটু আরাম করে বসেছিল, এমন সময় নিচ থেকে একজন সার্ভেন্ট এসে তাদের ডিনার করতে ডাকলো। সার্ভেন্ট এসে ডেকে যেতেই উৎস নিচে চলে গেল। কিছুক্ষণ পর রূপকথাও গেল। সবাই ডিনার করা শেষ। রূপকথা রুমে আসছিল, এমন সময় দেখলো আয়েশা বেগম চিন্তিত হয়ে মেইন ডোরের কাছে দাঁড়িয়ে আছে। রূপকথা গিয়ে জিজ্ঞেস করলো ঘুমাবে না? আয়েশা বেগম বলল উদয়টা সেই সন্ধ্যা থেকে এখনো বাসায় আসেনি, ও আসুক। রূপকথা বলল চিন্তা করবেন না, উনি তো নাকি প্রায় সময় বাসার বাইরে থাকে, আবার মাঝে মধ্যে অনেক রাতেও করে নাকি বাসায় আসে। আয়েশা বেগম কিছু বলল না। রূপকথা আরও বেশি ঘাটল না, রুমে চলে আসলো। রুমে এসে দেখে উৎস শুয়ে পড়েছে। রূপকথা জিজ্ঞেস করলো আপনার ভাই এমন বেয়াদব কার মতো হয়েছে? উৎস বলল জানি না। রূপকথা আর কিছু না বলে ভেঙচি কেটে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। রাত তখন 2টা ছুঁই ছুঁই। নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে উৎসর ঘুম ভেঙে গেল। উৎস উঠে বিছানা থেকে নামতে নামতে রূপকথার ঘুমও ভেঙে গেল। উৎসকে জিজ্ঞেস করলো এটা চিৎকার চেঁচামেচি কে করেছে? উৎস বলো উদয়ের গলা মনে হচ্ছে, বুঝতে পারছি না, নিচে গিয়ে দেখে আসে। রূপকথা বলো আমিও যাব। উৎস কিছু না বলে হাঁটা ধরলো। রূপকথাও উৎসর পিছন পিছন যেতে লাগলো। দুজন নিচে গিয়ে দেখে সেখানে উদয়, ফারুক সাহেব, আয়েশা বেগম সহ সার্ভেন্টের সবাই উপস্থিত। উৎস জিজ্ঞেস করলো কি সমস্যা, এত চিৎকার চেঁচামেচি কেন? উদয় ছাড়া বাকিদের কারো কোনো সাড়া শব্দ নেই। উদয় ঢুলতে ঢুলতে রূপকথা আর উৎসর সামনে এসে দাঁড়ালো। এরপর হাসতে হাসতে বলো এই মাঝরাতে সবাই মিলে তোমাদের রোমাঞ্চের বেঘাট ঘটালাম বলে খুব কি কষ্ট হচ্ছে? উদয়ের মুখ থেকে কিসের যেন বিচ্ছিরি একটা গন্ধ আসছে। তার অবস্থা দেখে রূপকথা ভয়ে উৎসর ডান হাত কুইন ধরে দাঁড়ালো। উৎস গম্ভীর মুখে বলো মুখ সামলে কথা বল। উদয় উৎসর কথা পাত্তা না দিয়ে রূপকথাকে জিজ্ঞেস করলো তোমার চিনি বাবা রাতে শোক দিতে পারে? না দিতে পারলে সমস্যা নেই, আমার কাছে আসতে পারো, আমি কিছু মনে করব না। উদয়ের কথা শুনে উপস্থিত সবার গা গেন করে উঠল। উৎসর আগে হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে নিল। উদয় এবার রূপকথাকে তাচ্ছিল্য সুরে বলো তোমার মতো বাইরার রাস্তার লোভী মেয়েদের আমি খুব ভালো করে চিনি,
তোমার যার কাছে টাকা পাও তার সাথে বিছানায় চলে যাও, যেমন আমার ভাইকে বড়লোক পেয়ে তার কাছে চেপে বসেছ। রূপকথা আর সহ্য করতে পারল না, না চাইতেও হাত চালিয়ে দিল উদয়ের গালে। উৎসসহ উপস্থিত সবাই রূপকথার এমন কাজে অবাক হলো। রূপকথা নিজেও অবাক। উদয়ের গালে হাত দিয়ে গর্জে উঠে বলল, তোর এত বড় সাহস! তুই একটা রাস্তার নর্তকী হয়ে আমার গায়ে হাত তুলেছিস! উদয়ের অন্য গালে এবার উৎস থাপ্পড় মারল, টি শার্টের কলার ধরে বলল, আমার ওয়াইফের সম্পর্কে আরেকটা বাজে কথা বলে মেরে তোর গাড়ির চামড়া তুলে নিব আমি। উদয় বলল, 100 বার বলবো, 1000 বার বলবো, দেখি তুমি কি করতে পারিস। তোর কত হ্যান্ডাম! রূপকথা এবার রাগে বা পায়ে থেকে স্পঞ্জের স্যান্ডেলটা খুলে উদয়কে বেধড়ক মেরাতে লাগলো আর বলতে লাগলো, আমি নর্তকী আর তুই কি? তুই তো একটা কাপুরুষ। একটু আগে না আমার জামাইয়ের পুরুষত্ব নিয়ে কথা বলছিলি? তোর পুরুষত্ব ঠিক আছে? বিয়ের আসরে একটা মেয়েকে ফেলে এসেছিস, আবার বড় বড় কথা বলছিস। লজ্জা করে না তোর? মানুষের বাচ্চা জানোয়ার কোথাকার! রূপকথার এই পাগলামি দেখে আয়শা বেগম এগিয়ে আসলো, কান্না করতে করতে বলল, রূপকথা, উদয়কে ছেড়ে দাও প্লিজ, ও নিজের মধ্যে নেই। প্লিজ ওকে ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে। উদয়কে মারতে মারতে এক পর্যায়ে রূপকথার চুল খুলে গেল, ঘেমে নিয়ে একাকার হয়ে গেল মেয়েটা। আয়শা বেগম বলল, সরে যান আপনি, মনে করুন আমি এখনো নিজের মধ্যে নেই। আয়শা বেগম উৎসকে বলল, উৎস, রূপকথাকে থামাও বাবা, মেয়েটা পাগল হয়ে গেছে, এভাবে মারতে থাকলে তো আমার ছেলেটা মরে যাবে, প্লিজ ওকে থামাও। রূপকথা বলল, জুতার বাড়ি খেয়ে কেউ মরে না, আপনি শান্ত হন প্লিজ, এভাবে চলতে থাকলে পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। উৎস বুঝলে এবার রূপকথাকে থামানো উচিত, তাই রূপকথাকে টেনে উদয়কে থেকে দূরে সরিয়ে নিয়ে আসলো। বলল, রূপকথা অনেক হয়েছে, শান্ত হও এবার। রূপকথা হাঁপাচ্ছে, কথা বলতে পারছে না। উৎস, সার্ভেন্টদের বলো এক গ্লাস পানি নিয়ে আসুন। একজন সার্ভেন্ট দ্রুত গিয়ে নিয়ে আসতেই উৎস পানির গ্লাসটা হাতে নিয়ে রূপকথাকে পানিটুকু খাইয়ে দিল। উৎস বলল, প্লিজ শান্ত হও। রূপকথা আবার কান্না করে দিল, বলল, উনি আমাকে সবার সামনে নর্তকী বলেছে, অথচ আপনারা কেউ কিছু বলছেন না। উৎস বলল, আমাদের কাউকে কিছু বলার সুযোগ দিয়েছ? তার আগেই তো তুমি ঝাঁপিয়ে পড়েছ। রূপকথা কান্না কিছুতেই থামছে না, মেয়েটা কাঁদতেই আছে। অন্যদিকে উদয় রূপকথার হাতে জুতোর বাড়ি খেয়ে মাথা ঘুরে পড়ে আছে। আয়শা বেগম সার্ভেন্টের সাহায্যে উদয়কে তার রুমে নিয়ে গেল। ফারুক সাহেব রূপকথার পাশে এসে দাঁড়ালো। এরপর তার মাথায় হাত বুলিয়ে বলল, উদয়ের হয়ে আমি সরি বলছি মা, তুমি প্লিজ কান্না থামাও, এভাবে কান্না করলে পরে অসুস্থ হয়ে যাবে। তখন তোমার মা বাবাকে কি জবাব দেব আমি? রূপকথার কান্না তাও থামছে না, তার কানে বারবার শুধু উদয়ের বলা কথাগুলোই বাজছে। ফারুক সাহেব উৎসকে বলো, উৎস ওকে নিয়ে রুমে যাও। উৎস বলো, যাচ্ছি, আপনিও গিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ফারুক সাহেব মাথা নাড়িয়ে রুমে চলে গেল। উৎস রূপকথাকে বলো, রুমে চলো। রূপকথা কান্না করতে করতে বলো, আমি এখানে আর থাকবো না, আমাকে আমার বাসায় দিয়ে আসুন। উৎস বলো, ঠিক আছে, সকালে দিয়ে আসবো, এখন রুমে চলো। রূপকথা বলো, না এক্ষুনি। উৎস বলল, মাথায় গ্যাস্ট্রিক উঠেছে, এই রাতের বেলা কোথায় দিয়ে আসবো? রূপকথা বলল, ও আচ্ছা, আমার মাথায় গ্যাস্ট্রিক উঠেছে। উৎস বলল, তা নয় তো কি।